ডানকুনি জংশন, হ্যাঁ এটাই আমার হোম স্টেশন। আর আজ আমি এখান থেকে শুরু করব আমার যাত্রা। হ্যাঁ, এই সেই ডানকুনি স্টেশন। যারা আজ থেকে 2 বছর আগে এসেছেন তারা যে ডানকুনি স্টেশন দেখেছেন, আর এখন যারা আসছেন যে ডানকুনি স্টেশন দেখছেন বা দেখতে পাবেন, পুরোপুরি বদলে গেছে সেই ডানকুনি স্টেশন। এখন অমৃত ভারত প্রকল্পের আওতায় এসে ডানকুনি স্টেশনকে বদলে দিয়েছে ভারতীয় রেল। স্টেশন যেমন হয়ে গেছে ঝাঁ চকচকে, পরিষেবা হয়ে গেছে উন্নত, ঠিক তেমনই ভারতীয় রেল করে দিয়েছে এখানে কিছু দূরপাল্লার ট্রেনের স্টপেজও। হ্যাঁ, এটা বলা হয়নি, আজকে আমার সাথে আছে আমার মিসেস, আমার মেয়ে এবং আমার মা এবং আমার শাশুড়ি। ওদেরকে নিয়েই আমি চলেছি পুরীর উদ্দেশ্যে, কারণ অনেকদিন ধরেই ওরা বলছিল যে পুরী ঘুরতে যাব। হ্যালো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি ডানকুনি স্টেশন। আমরা এখান থেকে হাওড়া যাওয়ার ট্রেন ধরবো, আর লোকাল ট্রেন আসছে এবং আমরা সব প্রস্তুতি নিয়ে রেডি হয়ে আছি। আমাদের রাতে 10টা 30-এর ট্রেন, হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। সব ট্রেনের জন্য অপেক্ষায়, কখন ট্রেন আসবে কখন ট্রেন আসবে। আমার ছোট্ট মেয়েটা তো একদম লাফালাফি করছে, ট্রেন এলে উঠে পড়বে যেন মনে হয়। ওরই এতদিন অপেক্ষা ছিল যে কবে যাব কবে যাব, আজকে সেই স্টেশনে শুরু হচ্ছে। আর যেহেতু আমার ডানকুনি হোম স্টেশন, তো এখান থেকে আমাদের শুরু করতে হয় যাত্রা। সব ঠিকঠাক আছে একদম। চলুন দেখা যাক গাড়ি কখন আসে, সেই অপেক্ষায় চলছে এখন। বাই বাই ডানকুনি। ডানকুনি থেকে হাওড়া পৌঁছাতে আমাদের সময় লাগবে মিনিট 30-এর মতো, আর মাঝে পাবো আমরা 4টে স্টেশন, আর দূরত্ব 15 কিলোমিটার। ডানকুনি জংশন হওয়ার কারণ, এখান থেকে যেমন হাওড়াও যাওয়া যায়, ঠিক তেমন শিয়ালদা, খড়গপুর, বর্ধমানও যাওয়া যায়। অনেক দিন পর মা মেয়ে একসাথে বেড়াতে যাচ্ছে, তো গল্প তো থামবে না, এটা আমি বুঝতেই পারছি, এবং আনন্দ যে হচ্ছে ওদের সেটাও দেখে বোঝা যাচ্ছে। গল্প করতে করতে কখন যে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না। আমাদের গাড়ি এবার হাওড়া স্টেশনে ঢুকছে। অবশেষে হাওড়া স্টেশনের 22 নম্বর প্ল্যাটফর্ম এসে হাজির হলাম। এখনো ট্রেন দেয়নি, তো আমাদের তো 10টা 30-এ ট্রেন। দেখা যাক কখন ট্রেন দেয়, অপেক্ষা
আর কিছুক্ষণের অপেক্ষা। স্টেশন যেন জনসমুদ্র, যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু কালো মাথা। আর দেখুন জেনারেল কম্পার্টমেন্টের লাইনটা কত বড়। সবাই সিট হয়তো পাবে না, কিন্তু সবাই চেষ্টায় আছে যদি একটু সিট বসার সিট পাওয়া যায়। এদিকে সময়ও 9:51, গাড়ি এখনো প্ল্যাটফর্মে দেয়নি। এখন অপেক্ষা করতে হবে হয়তো কিছুক্ষণের জন্য, দেখা যাক কখন গাড়ি দেয়। আমার মেয়ে তো রীতিমতো উদ্গ্রীব হয়ে আছে যে কখন গাড়ি দেবে কখন গাড়ি দেবে, কিন্তু কখন দেবে বুঝতেই পারছি না। সিনিয়র সিটিজেন রীতিমতো এখানে কি বলবো ক্লান্ত হয়ে পড়েছে, যাত্রা শুরুর আগেই ক্লান্ত হয়ে পড়েছে। 12837 হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস অবশেষে কারশেড থেকে স্টেশনে আসছে। মানে ফাইনালি আমরা এবার ট্রেনে উঠবো এবং পুরীর দিকে রওনা দেব। কাল রাত্রে ট্রেনে ওঠার পর খাওয়া দাওয়া করে আর সিনিয়র সিটিজেনদের বিছানাপত্র গুছিয়ে দেওয়ার পর তখন যে ঘুমিয়ে পড়েছিলাম ঠিক মনে নেই। তো যখন ঘুম ভাঙলো তখন দেখলাম সূর্য মেঘের থেকে উঁকি মারছে আর আমাদের ট্রেন 455 কিলোমিটার অতিক্রম করে খুরদা রোড জংশনে পৌঁছে গেছে। বর্ষার বৃষ্টিতে গাছেরা করেছে স্নান, জন্ম নেবে আবার নতুন কিছু প্রাণ। সত্যি বর্ষার বৃষ্টির পর গাছেরা এতটাই প্রাণবন্ত হয়ে ওঠে যে তাদের রূপ দেখে আমরা চোখ ফেরাতেই পারি না। আর মাত্র 39 কিলোমিটার পথ, তারপরেই আমরা পৌঁছে যাব পুরী। আর এই যত পথ কমতে থাকছে আমাদের মনের উত্তেজনা ততই বাড়তে থাকছে। যেহেতু এটা বর্ষাকাল তাই বৃষ্টি যে হবে না এই আশা করাটাই বৃথা। তো যাই হোক, আমরা তো দুদিনের জন্য পুরী যাচ্ছি, দেখা যাক কি হয়। দেখা যাক মহাপ্রভু জগন্নাথের কি ইচ্ছা, আমরা পুরীটা ভালোভাবে ঘুরতে পারবো কি পারবো না।
বলতে বলতে শেষমেশ বৃষ্টি শুরু হয়েই গেল। আর এই বৃষ্টি এতটাই ঝমঝমিয়ে হচ্ছে, জানি না কখন থামবে। আর যদি না থামে তাহলে গেল। আশা করি থেমে যাবে, কারণ এটা বর্ষার বৃষ্টি তো, কিছুক্ষণ হবে আবার কিছুক্ষণ থেমে যাবে, এইভাবেই চলতে থাকবে। তবে ট্রেনে বসে এইভাবে বাইরে ঝমঝমিয়ে বৃষ্টিটা দেখতে বেশ ভালোই লাগছে, আর আমি বেশ উপভোগও করছি এটা। আর বৃষ্টি ঝেঁপে ধান দেব মেপে, এটা হয়তো কারোর করে এখন মনে হচ্ছে, কিন্তু আমার কি মনে হচ্ছে জানেন? আমার মনে হচ্ছে এখন এটা বলি, রেন রেন গো অ্যাওয়ে, কাম এগেন অ্যানাদার ডে। তাই না? এই বৃষ্টিতে কি ভালো লাগে? বাইরে বৃষ্টি, ভিতরে লাল চা, মনটা বলছে ওয়াও ওয়াও। ওয়ান 2837 হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস 499 কিলোমিটার অতিক্রম করে তার গন্তব্য পুরীতে এসে পৌঁছাচ্ছে। আর তার সাথে আকাশ ক্লিয়ার না হলেও বৃষ্টিটা থেমে গেছে। তবে এইভাবেই যদি সারাদিন বৃষ্টিটা আর না হয়, তাহলে আমাদের তো মজাই মজা। বৃষ্টি তুমি দূরে থেকো, এসে গেছি আমরা শ্রী জগন্নাথ দেবের শ্রীক্ষেত্র পুরী। তাই সবাই মিলে বলো জোরে জোরে, ঢাই কিরি কিরি। ট্রেন তার নির্দিষ্ট সময়ের 30 মিনিট দেরিতে এসে শেষমেশ আমরা পুরী স্টেশনে পা রাখলাম। এবার আমাদের যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে বাইরে। তো ওখানেই আমাদের গাড়ি অপেক্ষা করছে। চলুন আমরা এবার ওই দিকেই যাই। ট্রেন থেকে নেমে আমি যেন দৌড়াচ্ছি, আর আমার সাথীরা সব পিছনে পড়ে আছে। ওরা যেন আসতেই চাইছে না, যেন আমাকে জগন্নাথদেব ডাকছে, আয় আয় তাড়াতাড়ি আয়। ওই যে দাদা দাঁড়িয়ে আছে দূরে, আমাদের হাত দেখাচ্ছেন, বাবা আগের দিনই এসেছেন। তো আজকে আমাদের বলেই ছিল যে তোমরা স্টেশনে এসে আমায় ফোন করে দেবে, আমি রিসিভ করতে আসবো, কিন্তু দাদা তার আগেই চলে এসেছে আমাদের রিসিভ করতে। আর তার সাথে উমেশ দা এসেছেন, মানে যার গাড়ি, মানে খুব বিশ্বস্ত এবং ওদের খুব পরিচিত লোক। অনেকদিন ধরে ওনার সাথে আমরা এখানে বারে বারে যখনই পুরী আসি, তো ওনার সাথে আমরা ঘোরাফেরা করি, ওনার গাড়িতে ঘোরাফেরা করি। স্টেশনে পৌঁছে দেওয়া, স্টেশন থেকে নিয়ে যাওয়া, এগুলো উনি করেন। খুব ভালো লোক। হ্যাঁ, একটা কথা বলে রাখি, যে পুরী স্টেশনটা এখন রিনোভেট হচ্ছে। তার জন্য প্ল্যাটফর্মের বাইরে, যেখানে আগে আমরা প্ল্যাটফর্মের বাইরে চত্বরটায় যেখানে থেকে গাড়ি পাওয়া যেত, বা গাড়ি যেখানে অব্দি পিক আপ বা ড্রপ করতো, সেখানে গাড়ি এখন যাচ্ছে না। টোটালি স্টেশনের বাইরে থেকে গাড়ি ধরতে হচ্ছে, বা গাড়ি আপনাকে স্টেশনের বাইরেই নামিয়ে দিয়ে যাবে। এবং 1 নম্বর প্ল্যাটফর্মটাই এখন এক্সিট গেট হয়ে গেছে বলা যায়, কারণ 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোতে হচ্ছে আর 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ঢুকতে হচ্ছে।
তবে এই কাজ কতদিন লাগবে সেটা জানি না। তবে যারা আসবেন তারা একটু খেয়াল রেখে আসবেন, বা গাড়ি যদি বুক করে রাখেন আপনারা বলে দেবেন, কারণ ওরাও জানে, ওরাই আপনাকে বলে দেবে যে স্টেশনের বাইরে গাড়ি থাকবে, স্টেশন চত্বরের বাইরে। আগে যেমন কি হতো, স্টেশন চত্বরেই গাড়ি ঢুকতো, মানে পিক আপ হতো বা ড্রপ করতো, সেই ব্যাপারটা এখন নেই। পুরী আসেনি এমন বাঙালি খুব কমই আছে। আর পুরী থেকে বাড়ি ফিরে যাওয়ার সময় মন খারাপ হয় না এমন বাঙালিও খুব কম। মানে আমার মনে হয় সবারই মন খারাপ হয়, কারণ পুরী জায়গাটাই এরকম, শ্রীক্ষেত্র জগন্নাথ ধাম। এই সেই অতি পরিচিত মোড়, যে মোড়ের সামনে আসার পর আমাদের কর্মব্যস্ততার সমস্ত ক্লান্তি ধুয়ে মুছে হয়ে যায় একাকার, এক আনন্দ ধারা প্রবাহিত হয় মনে। এই বাঁকটা যারা পুরী আগে এসেছে তারাই জানে যে এই বাঁকটা যখন আমরা অতিক্রম করি তখন একটা আলাদা ফিলিংস আসে, একটা মানে যেটা যারা এসেছে তারাই জানে, তারাই বুঝতে পারে বা তারা অনুভব করতে পারে। চলে এলাম পুরীতে আমরা যেখানে 2 দিন 1 রাত্রির কাটাবো, সেই হোটেলের সামনে, মলয় আবাস। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা পুরী সি হক। তো এই সি হকের পরে আছে মলয় আবাস। অ্যাকচুয়ালি ওটা একটা জমিদার বাড়ি, সেটাকে এখন হোটেলের রূপ দেওয়া হয়েছে। ওয়েলকাম ওয়েলকাম। গিরগিটি রং বদলা। খালি রং বদলাচ্ছে না। সং অফ বেঙ্গল রেস্টুরেন্ট। পুরোপুরি হোটেল সি হকের সামনেই। হোটেল মলয় আবাস,
এটাই আজকে আমাদের থাকবার ঠিকানা। খুব সুন্দর কারুকার্য করা, এবং সব থেকে যেটা খুব সুন্দর লাগবে সেটা হচ্ছে হোটেলের বারান্দা বা উঠোন যেটাই বলবেন, সেইখান থেকে সমুদ্র দেখা, পাশেই সি হক, খুব ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে একটা মনোরম দৃশ্য, সামনে সমুদ্র, খোলা সমুদ্র, উন্মুক্ত সমুদ্র, খুব ভালো লাগে। তো দেখা যাক। নো, এদিকে আছে। হ্যাঁ, কি? হ্যাঁ, যদি দারোয়ান তো গুলো রাখা আছে। যেহেতু পুরানো জমিদারি স্টাইলের হোটেল এটা, তো সেরকম জমিদারদের ছবিও রাখা আছে, এবং যা যা ডেকোরেশন করা দরকার সেগুলো সবই আছে। রুমে গেলে আরো হয়তো কিছু চমক পাওয়া যাবে, দেখা যাক। হ্যাঁ, পরিবারটা পুরানো দিনের বাড়ি। ঢুকতেই দেখা যাচ্ছে বন্দুক, আর চালাতেই হবে। কি বলো না? হ্যাঁ, তারপরে আমি ভাবলাম যে একবার যে মশলাটা চেঞ্জ করে নেওয়া একটু পরে ভুলে গেছি। সমুদ্রের পরে আমাদের এই ঘটনা আছে। বলছে আমার কিন্তু সমুদ্রে যেতে মন চাইছে, আমি এক্ষুনি নেমে যাবো, আমাকে নামিয়ে দাও, এই করতে পারি। আজকে দাদা সমুদ্রে পাড়া কোথায় আছে কি আরে? এটা বলছে এইটা। এটা বাবুর কাকুর মতো লাগবে, একবার মতো লাগছে, এটা পুরুষ মতো লাগছে, একটা বলছে আছে। আমার কেন বলে বললাম বলছে আর সেটি বলে ও কালকে বলছে একসঙ্গে এসে এসে একটা অভিযানে এটাকে ঠিক হোটেল বলা যায় না, এটা ঠিক বাড়ির মতো। মানে এখানে অন্যান্য হোটেলে যেমন রান্না বান্না করে খাওয়া যায়, তো এখানেও খাওয়া যায়, কিন্তু এর অ্যাটমসফিয়ারটা পুরো বাড়ির মতো। মনে হবে যেন নিজের বাড়িতেই আছি বা বাড়িতে থাকছি। সিঁড়ি অতিক্রম করে আমরা চলে এলাম প্রথম তলায় বা একতলায়। তো এখানে একটা বড় বারান্দা দেখতেই পাচ্ছেন। তো এখানে রান্না বান্না করার ব্যবস্থা আছে, আর আপনি যদি বলেন যে আরো কিছু লাগবে তো এরা ব্যবস্থা করে দেবে। সব থেকে ইন্টারেস্টিং জিনিস এটা, ঢাল তলোয়ার। তেনারা হয়তো ছিলেন এদের এখানকার পূর্বপুরুষ, তাদেরই প্রপার্টি ছিল হয়তো এটা। ঠিকঠাকই আছে, যেহেতু আমরা 4 বেড রিকোয়ারমেন্ট ছিল, এটা ডবলের থেকে একটু ট্রিপল শেয়ারিং করাই যায়। তার সাথে আর একটা সিঙ্গেল বেড আছে, ওখানে এসি, একটা মিরর,
আর এখানে আছে টিভি, তার সামনে একটা ডাইনিং টেবিল বা টি টেবিল বলা যায়, এখানে একটা ছোট্ট আলনা, ব্ল্যাঙ্কেট, এবং এটা কিচেন রুম মনে হচ্ছে। এটা সম্ভবত টয়লেট। ঠিকই আছে, বাজেট ফ্রেন্ডলি। শাওয়ার, বেসিন, ওয়েস্টার্ন কমোড, হ্যাঙ্গার। বাহ, ছাদের স্পেসটাও বেশ বড়। এখানে যেমন সন্ধ্যের পর আড্ডাও দেওয়া যাবে এবং দিনের বেলা জামা কাপড় শুকানোও যাবে। আর সামনে থেকে দিনের বেলা যে সমুদ্রের ভিউটা খুব সুন্দর, অসাধারণ লাগছে। আমি মুগ্ধ হলাম তোমায় দেখে, হাত বাড়ালেই তোমায় পাই, তাই তো আমি বারে বারে তোমার কাছেই আসতে চাই। সত্যি, সমুদ্র দেখলে মনটা আনন্দে যেমন ভরে ওঠে, তেমন মনে হয় গিয়ে আলিঙ্গন করি। কিন্তু সময় আর ব্যস্ততা আমাদেরকে সবসময় দূরে রাখে। কেউ যদি এই মলয় আবাসে এসে থাকতে চান, তাহলে এই মলয় আবাসের সমস্ত তথ্য আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, দেখে নেবেন। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন যে হোটেলটা, এই মলয় আবাস পুরো সমুদ্রের কাছাকাছি, একেবারে হাঁটা পথ সমুদ্র। শুধু তাই নয়, মার্কেটটাও একদম কাছাকাছি। আর দ্বিতীয় কথা, এখানে এসি, নন এসি সব রকম রুমই পাওয়া যায় এবং সেটা খুব বাজেট ফ্রেন্ডলি। আর আপনারা চাইলে রান্নাও করতে পারবেন। আর সব থেকে বড় ব্যাপার, এখান থেকে মন্দিরটাও খুব একটা বেশি দূর না। তো সব রকম মিলিয়ে খুব ভালোই, আমার তো খুব ভালো লাগছে। আর আমরা এখন সমুদ্রে চান করতে যাচ্ছি। জয় জগন্নাথ। এই দোকানগুলো এখন খালি, কিন্তু এখানেই সন্ধ্যেবেলা হয়ে উঠবে একটা বড় বাজার। আর সেখানে পাওয়া যাবে রকমারি জিনিস, আর তার সাথে মাছ ভাজা, কাঁকড়া ভাজা, আর তার সাথে গন্ধটাও ফ্রি। ওই যে আসছে আমাদের দাদা, তার দলবল নিয়ে সমুদ্র মন্থন করতে। দেখা যাক আজ সমুদ্র মন্থনে কি ওঠে। বাহ রে বাহ, মন জুড়িয়ে যাচ্ছে এবার। অনেক দিন পর এলাম তোমার কাছে, তোমাকে আলিঙ্গন করতে। সূর্য এখন মধ্য গগনে, বালি হয়েছে আগুন, সমুদ্রে আজ নামতে হবেই, মন করছে গুনগুন।
আজ একাদশী, তাই মনে হয় সমুদ্র এত উত্তাল। সমুদ্রে নামতেও ভয় লাগছে এবার। যেভাবে সমুদ্র ফুলে ফেপে আছে, তবুও নামতে তো হবেই, যেহেতু আমরা এসেছি অনেক দূর থেকে। ওই যেদিকে দেখা যাচ্ছে আমাদের দাদা, আমাদের থেকে সিনিয়র হলেও বয়সটা আমাদের থেকে কমই হয়ে গেছে মনে হয়। আমরা ভয় পাচ্ছি যে এই ঢেউতে নামবো কিভাবে, কিন্তু দাদা ওখানে নিজে একা একাই ঢেউ খাচ্ছে। ওহ, মনে হচ্ছে যেন বয়সটা কমে যুবক হয়ে গেছে। ওদের কাছে লেখা আছে সেফটি, এখানে সামলাতে তো সাইড হয়ে গেলে কিন্তু আর সব নতুন নতুন তো। এবার দেখে নেওয়া যাক ঈগল পাখির চোখ দিয়ে সি বিচটা কেমন লাগে, তাই না বন্ধুরা? এবার দেখি, চলো দেখা যাক। সমুদ্রের ঢেউ এতটাই বেশি যে সবাই নামতে একটু ভয় পাচ্ছে। তাই কি করবে, তার জন্য সবাই ঝিনুক কুড়োতে ব্যস্ত। আর ঝিনুক কুড়িয়েই মনে হচ্ছে দিনটা কাটবে এদের। সমুদ্র স্নানের পর লেগেছে আমার ক্ষুধা, এখন আর কেউ পারবে না আটকাতে, দিতে পারবে না বাধা। নবান্ন রেস্টুরেন্ট, আজকে আমাদের এখানেই দুপুরে লাঞ্চ হবে। এখানে কিরকম খাবার বা কিরকম খাবার পাওয়া যায়, খাবার কতটা সুস্বাদু কি সুস্বাদু নয়, সেগুলো আপনাদের জানাবো। আগে খেয়ে নেওয়া যাক, পেট প্রচন্ড খিদে জ্বলছে। হোটেলটা বাইরেও যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন, ভিতরটাও সেরকমই পরিষ্কার পরিচ্ছন্ন। এবার খাবার কতটা সুস্বাদু হবে বা টেস্টি হবে, সেটা খাওয়ার পরেই জানা যাবে। চলুন দেখে নেওয়া যাক কি কি খাবার আছে। আর আমরা সাধারণত এসেছি এখানে ভেজ থালি খাওয়ার জন্য, তো ভেজ থালির সাথে চিকেন, মাছ যে কোনো জিনিস নেওয়া যেতে পারে। তারপর দেখে নিই কি কি আছে এখানে। যাই হোক, খাবার অর্ডার দেওয়ার সাথে সাথেই মোটামুটি খাবার দিয়ে গেল, কারণ ভেজ থালি তো রেডিই থাকে। আর তার সাথে কি কি দিয়েছে সেটাও দেখাবো। আর ও বাবা, এরা তো মোটামুটি খাওয়া দাওয়া শুরুই করে দিয়েছে, শেষের দিকে প্রায়। তো দেখি আমারটায় কি কি আছে। আছে ভাত, আলু ভাজা,
একটা ডাল, আলু পোস্তর তরকারি, ডাঁটা দিয়ে একটা শুক্তো টাইপের চাটনি, পাঁপড়টা এখনো দেয়নি, দেবে শেষে। আর তার সাথে আমি নিয়েছি পাবদা মাছের ঝোল। তো যাই হোক, আজকে এটাই আমার দুপুরের লাঞ্চ। চলুন খেয়ে নেওয়া যাক, তারপর আবার কেমন খাবার হলো, কিরকম টেস্ট, সেটাও জানাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করার পর আমরা যে যার মতো হোটেলে ফিরে আসি, এবং সত্যি ওখানে কিন্তু খাওয়া দাওয়াটা খুব ভালো ছিল। আর হোটেলে ফিরে আসার পর একটু রেস্ট নেওয়ার পর আমরা আবার বেরিয়ে পড়লাম পুরী মন্দিরের উদ্দেশ্যে, কারণ ওটাই তো আমাদের মেন লক্ষ্য। আজকে পুরীর মন্দিরে যাচ্ছি, কালকে আবার যদি সময় থাকে একবার যাব। তো এখন বেরিয়ে পড়েছি পুরীর মন্দিরের উদ্দেশ্যে। এখান থেকে অটো নিয়ে, যেহেতু আমরা অনেকজন আছি একসাথে, 12 জন 14 জন, 12 জনের মতো, তো আমরা সেই হিসেবে দুটো অটো করে আমরা পুরীর মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। হ্যাঁ, আর একটা কথা জানিয়ে রাখি, যেহেতু এটা শ্রাবণ মাস, তো সেই কারণেই হোক বা অন্য কোনো কারণে অটোগুলোকে মন্দির চত্বরের সামনে যেতে দেওয়া হচ্ছে না। অতএব মন্দিরের অনেকটা আগেই অটো থেকে নামিয়ে দেওয়া হচ্ছে। তারপর হেঁটে প্রায় মিনিট 5 হাঁটার পর আমরা মন্দির চত্বরে পৌঁছাতে পারছি। এখন আমি এসে পৌঁছেছি মন্দিরের দক্ষিণ গেটে, মানে অশ্ব গেটে। এবার আমি দর্শন করতে যাব জগৎবন্ধু দীনবন্ধু মহাপ্রভু জগন্নাথ দেবকে। জগৎবন্ধু দীনবন্ধু করুণা সিন্ধু মহাপ্রভু জগন্নাথ দেবকে দর্শন করলাম। মনে মনে অনেক কথাও বললাম ওনার সাথে, প্রভু আমাকে ভালো রেখো। আর সত্যি বলতে কি, জগন্নাথ দেবকে দর্শন যতই করি না কেন, মনে একটা খামতি রয়েই যায়, যে মনে হয় যেন রোজ দর্শন করতে পারতাম। সেটা যদি সম্ভব হতো তাহলে খুব ভালোই হতো। আমি আগেও কয়েকবার জগন্নাথ দেবকে দর্শন করতে এসেছিলাম, কিন্তু এইবারে যে ভিড়টা আমি পেয়েছি আগে কখনো পাইনি। আর সব থেকে বড় আমার সমস্যা যেটা মনে হয়েছিল, যেহেতু আমার ছোট মেয়ে এবং তার সাথে দুটো সিনিয়র সিটিজেন আছে, তো এদেরকে নিয়ে আমি ভিতরে যাব কিভাবে, দর্শন করব কিভাবে। তো যাই হোক, দাদা বৌদি ছিল সাথে, ওরাই সামলে নিয়েছে। আর আমরা মোটামুটি ভালো করে দর্শনটাও করতে পেরেছি। কিন্তু আমার একটাটাই মনে হয়েছিল যে আমি ঢুকে তো পড়লাম, বেরোতে পারবো তো, যেভাবে ধাক্কাধাক্কি হচ্ছে। তো আজকে কেন জানি না এতটা ভিড়, হয়তো হতে পারে শ্রাবণ মাসের জন্য, কিন্তু এতটা ভিড় আগে আমি পাইনি, এবারে যেটা পেলাম। কিন্তু যাই হোক, জগন্নাথ দেব যেহেতু সাথে আছেন, তিনি কৃপা আছেন তার, তো সেই হিসেবে দর্শন ভালোভাবেই হয়েছে, খুব ভালো লেগেছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমি এটা দেখাবো যে পুরীতে আমি কোথায় কোথায় ঘুরেছি, মানে সাইট সিন করেছি। এবং আপনাদের যদি এই ভিডিও দেখে ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনারা যদি আমাকে উৎসাহিত করেন, তাহলে আমি আরো নতুন জায়গার ভিডিও আপনাদের কাছে আনতে পারবো। জয় জগন্নাথ।